এমসিকিউতে বেশি মার্কস পেতে হলে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বিগত বছরের বোর্ড এবং চলতি বছর বা বিগত বছরের কলেজগুলোতে যে এক্সামগুলো হয়েছে ওইটার কোশ্চেন। সো তাহলে কিন্তু ভালো করা পসিবল। আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞানে এমসিকিউ অনেক অংশে ভুল বেশি হয়, কারণ আমাদের অধিকাংশ স্টুডেন্টরা প্র্যাকটিস কম করে। তো আজকে থেকে আমি দেবাশিস তোমাদের সঙ্গে রয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি টপ 10 এমসিকিউ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা শুধু একটু দেখবা শেষ পর্যন্ত। তো আর কথা না বাড়ি শুরু করছি আজকের ক্লাস। ওকে, তোমরা দেখতেই পারছো আজকে আমি হাজির হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় কত 9। ক্লিয়ার? এখানে আমরা 10টি এমসিকিউ বিভিন্ন বোর্ড থেকে বাছাই করে আজকে আমি এটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তোমরা দেখতেই পারছো যে আন্তর্জাতিক হিসাব মান 01 IS 001 যেটা রয়েছে, আর্থিক বিবরণী কয়টি অংশে প্রস্তুত করা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে মান রয়েছে সেখানে আর্থিক বিবরণী কয়টি অংশে প্রস্তুত করা হয়? অবশ্যই কয়টি হবে বলো তো? 5টি। এটা কিন্তু পরীক্ষাতে এটা আমাদের আসে। আমরা একটু পেনটা সিলেক্ট করে নিই, কয়টি হবে? 5টি। এটা যে ভুল না করি কিন্তু অনেকে 3টি দিয়ে ফেলে, অবশ্যই না। কয়টি হবে বলো তো? 5টি। ওকে, পয়েন্টটা দেখি আমরা। এবার আসছি আমরা বিক্রেতার নিকট ভ্যাট কি। ভ্যাট নিয়ে কিন্তু আমাদের এমসিকিউ থাকবেই থাকবে, ঠিক না বলো? তো আজকে আমি ভ্যাটের একটু বিস্তারিত জেনে নিই আমরা। নর্মালি ভিএটি ভ্যাট আমরা শিখে আসছি। ফুল মিনিংটা কি হবে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর, সংক্ষেপে কি বলা হয়? মূসক। দেখো মূসক, যেমন আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্সকে সংক্ষেপে বলি ভ্যাট, আর বাংলায় মূল্য সংযোজন করকে বলে থাকি মূসক। আর একটু বিস্তারিত জানি, আমাদের দেশে 1991 সালের 1 জুলাই তারিখে আমাদের এই বাংলাদেশে ভ্যাট প্রথা চালু হয়েছিল। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সংক্ষেপে বলে থাকি ভ্যাট, বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর, সংক্ষেপে মূসক। 1991 সালের 1 জুলাই বাংলাদেশে সর্বপ্রথম ভ্যাট প্রথা চালু হয়েছিল। ব্যাপারটা ক্লিয়ার? এবার আমাদের উদ্দীপক এমসিটা কী রয়েছে দেখো, বিক্রেতার নিকট ভ্যাট কি। রাইট, আমাদের এখানে ক্রেতা থাকে আর বিক্রেতা থাকে। তা বিক্রেতার নিকট ভ্যাটটা হচ্ছে কি? দায়। ওকে, আর ক্রেতার নিকট এফাকে জেনে নিই, ক্রেতার নিকট ভ্যাটটা হচ্ছে সম্পদ। তো আমরা এটা অ্যান্সারটা কী হবে? দায়। ওকে, এবার পরবর্তী এমসিকিউতে যাচ্ছি আমরা। দেখো, বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার একটি কি এটা, অর্থাৎ এটা কি চলতি সম্পদ, না ভুয়া সম্পদ, না ব্যয়, না দায়? অবশ্যই এটা কি? ভুয়া সম্পদ। ওকে, আর ভুয়া সম্পদ আর কি কি নাম আছে জেনে নিই আমরা। কেউ বলে ভুয়া সম্পদ, কেউ বলে অলিক সম্পদ, আবার কেউ বলে অসমন্বিত ব্যয়, একই কথা। তো আমাদের এই ভুয়া সম্পদে কী কী থাকতে পারে নামগুলো একটু জেনে নিই ফাঁকে। যেমন বলা যায় বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার বা শেয়ার অনুহার, ওকে, অবলেখের কমিশন, এগুলাই কিন্তু আমাদের কি বলবো? আমরা ভুয়া সম্পদ বলবো। ওকে, এরপরে এমসিকিউ দেখো আমরা, অনিঃশেষিত ব্যয় কি? অনিঃশেষিত ব্যয়, ব্যয় হলে কিন্তু এটা ব্যয়, এটা কিন্তু কী হবে? সম্পদ। যেন আমরা বলতে পারবো অনিঃশেষিত বিমা, যেটা অগ্রিম বিমা যেটা, অর্থাৎ আমাদের অনিঃশেষিত ব্যয় কি? এটার অ্যান্সারটা হচ্ছে কি? এটা হবে সম্পদ। ওকে, তারপরটা আসে আমরা একটা ম্যাথ দিয়েছি। দেখো, যদি বিজ্ঞাপন খরচ তোমরা দেখতে পাচ্ছ 18,000 টাকা হয়, টাকার 5/3 অংশ অবলম্বন করতে বলছে, তখন বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় কত? অর্থাৎ আমাদের কোশ্চেনটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনটা কত হবে। এটা আমরা একটা ম্যাথ করে আমরা অঙ্কটা সলভ করবো। ওকে, ফার্স্টে আমরা দেখি আমাদের কত টাকা রয়েছে। দেখো, আমাদের রয়েছে 18,000 টাকা রয়েছে। ওকে, এটা কি বলেছে? 3/5 অংশ অবলম্বন। তাহলে আমরা কি করলাম? 3 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে অবশ্য 10,800 টাকা আসবে। ওকে, বাট এটা আমরা কি বের করছি বলতো? আমরা বের করছি অবলোপন, কিন্তু আমাদের কোশ্চেনটা রয়েছে কি? বিলম্বিত বিজ্ঞাপন বের করো। আমরা ফাঁকে জেনে নিই, অবলোপন মানে হচ্ছে খরচের অংশ, আর বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে সম্পদের অংশ। অর্থাৎ আমাদের এখানে যে বিজ্ঞাপনটা খরচ হয়েছে তার থেকে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন কত সেটা বের করতে বলেছে। তাহলে এই যে আমরা 10,800 টাকা বের করেছি, এটা কিন্তু আমরা অবলোপন অংশ বের করেছি। কি অংশ? অবলোপনের অংশ। ওকে, বাট আমাদের দরকার বিলম্বিত বিজ্ঞাপনের অংশ। তাহলে কি করবো আমরা? এখন আমরা 18,000 টাকা থেকে এই 10,800 টাকা বাদ দিয়ে ফেলবো। তাহলে কত হবে? 7,200। ওকে, তাহলে 7,200 টাকা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, আর আমাদের অবলম্বনের পরিমাণ কত? 10,800। বাট আমাদের চেয়েছে কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন, সো আমাদের অ্যান্সারটা হবে 7,200 এই টাকাটা। আমি আবার বলি, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে সম্পদের অংশ, আর অবলম্বন হচ্ছে খরচের অংশ। এই ব্যাপারটা কিন্তু আমাদের আর্থিক বিনিময়তে প্রায় সম্পূর্ণতে কিন্তু আসে এবং আমাদের ভুল বেশি হয়। তো আজ থেকে আর ভুল হবে না। রাইট? ওকে, এরপরটা আমরা দেখি,
অপচয় কোন ধরনের প্রক্রিয়া? বেশ একটু গম্ভীর গম্ভীর কথা, ঠিক না? অপচয় তো আমরা জানি যে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি, কি বলে? অপচয়। আমরা অপচয় নিয়ে একটা ম্যাথ আমরা করবো অচিরে, রাইট? তো আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে অপচয় কোন ধরনের প্রক্রিয়া? আমরা বলবো যে এটা হচ্ছে একটা হচ্ছে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, মূল্য বিশ্লেষণ, নগদ জমাকরণ, মূল্যায়ন। কিন্তু এটা হবে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে, এবার পয়েন্টটায় চলে যাচ্ছি আমরা টপ 7। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? হ্যাঁ, কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ একই। কাল্পনিক সম্পদ কি রয়েছে এখানে দেখো, আমরা একটু এটা করে ফেলি। আচ্ছা, আমাদের কাল্পনিক সম্পদটা হচ্ছে প্রাথমিক খরচাবলী। কাল্পনিক বা ভুয়া সম্পদ হচ্ছে প্রাথমিক খরচাবলী, আমি একটু আগে শিখেছিলাম। এবার পয়েন্টে যাচ্ছি আমরা। এবার দেখবো যে আর্থিক বিবরণী প্রস্তুতের রোড ম্যাপ কোনটিকে বলা হয়? খুব ইন্টারেস্টিং কোশ্চেন না? রোড ম্যাপ। মনে রাখবো যে আমাদের ইন্টার লেভেলে অ্যাকাউন্টিংয়ের কিন্তু অনেক রাইটার বই রয়েছে। নির্দিষ্ট কোনো রাইটার বই পড়লেই যে ওখান থেকে আসবে এটা বলাটা আসলে একদমই সমীচীন নয়। আমাদের অনেকগুলো বই রাইটার বই প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে আমার ব্যক্তিগত মত হচ্ছে এমসিকিউতে ভালো করতে হলে আমরা বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন কলেজে যে এমসিকিউগুলো আসছে বিভিন্ন বছরের, সেগুলো প্রচুর প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু আমরা 30-30 পাবো। আদারওয়াইজ পাওয়া বেশ কঠিন। তাহলে কী করবো? আজকে থেকে প্র্যাকটিস করবো। আর যেরকম প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করবা, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য অলওয়েজ রেডি রয়েছি। ওকে, তাহলে আর্থিক বিবরণী প্রস্তুতের রোড ম্যাপ কোনটিকে বলা হয়? আমাদের কত বলেছে আয় বিবরণী, তারপর কত বলেছে রেওয়ামেল, গত বলেছে কার্যপত্র এবং কত বলছে খতিয়ান। আমরা কিন্তু একটু ব্যাকে যদি যাই, আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের দুটো জিনিস বেশি প্রয়োজন। একটা হচ্ছে কি বলতো? রেওয়ামেল, আর একটা হচ্ছে সমন্বয় জাবেদা। তা রোড ম্যাপ কোনটা দিয়ে শুরু করেছিলাম? রেওয়ামেল দিয়ে। সো অ্যান্সারটা কী হবে? রেওয়ামেল। এই কোশ্চেনটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। এবার নেক্সট দেখি আমরা 9 নম্বরটা কী রয়েছে দেখো, কোনটি উদ্ভিদ পথে প্রদর্শিত হয় না? বেশ ইন্টারেস্টিং। এতক্ষণ তো হয়েছে, কোনটা হয় না? কী কী রয়েছে? সাধারণ সঞ্চিতি রয়েছে, বিশেষ সঞ্চিতি রয়েছে, গোপন সঞ্চিতি রয়েছে, তারপর রয়েছে আমাদের মূলধন সঞ্চিতি রয়েছে। সবই কিন্তু সঞ্চিতি। তাহলে আসলে কোনটা আমাদের প্রদর্শিত অর্থাৎ বসবে না? উত্তরটা কী বলতো? আমাদের গোপন সঞ্চিতি। এটা আমাদের আর্থিক বিবরণীতে বসে না। আসলে গোপন সঞ্চিতি নিয়ে কোনো ফান্ড আমাদের দেশে নেইও। আসলে আমাদের সাধারণ সঞ্চিতি রয়েছে, বিশেষ সঞ্চিতি রয়েছে, মূলধন সঞ্চিতি রয়েছে। এবার আমরা যাব লাস্টেরটা টপ 10। ওকে, এবার আমরা দেখছি যে ম্যানেজার মুনাফা 4% কমিশন পান। খুব ইম্পর্টেন্ট, এই অবজেক্টিভ প্রায় আসে। ম্যানেজার কত পার্সেন্ট কমিশন পান? 4%। আচ্ছা, কমিশন পরবর্তী মুনাফার 4000 টাকা হলে কমিশন পরবর্তী মুনাফা বলেছে। একটা হচ্ছে, দুটো জিনিস কোশ্চেন থাকে, একটা হচ্ছে পূর্ববর্তী, একটা হচ্ছে পরবর্তী। এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, কী লেখা আছে? পরবর্তী। তাহলে আমরা এটা ম্যাথ দিয়ে দেখি একটু। তাহলে আমাদের পরবর্তী মুনাফা কত ছিল? 4000 টাকা ছিল। তাহলে আমরা এখানে 4000 টাকা লিখলাম। কত পার্সেন্ট কমিশন বলছে? 4% লিখলাম। এখন বিষয়টা হচ্ছে, যদি পূর্ববর্তী লেখা থাকতো তখন আমরা 100 দিয়ে ভাগ করতাম 4%। কিন্তু আমাদের বলেছে কি পরবর্তী মুনাফা, পরবর্তী, এই জন্যে ভ্যাটের মতো আমাদের 100-র সঙ্গে 4% মানে কি 4/100। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি হবে? পরবর্তী হলে আমরা 104, অর্থাৎ 100-র সঙ্গে এই 4টা আমরা যোগ করে দিব। তার মানে এখানে কত হবে? 104। ওকে, অর্থাৎ পরবর্তী, যদি এখানে 5 থাকতো তাহলে গুণ 5/105, যদি এখানে গুণ 10 থাকতো তাহলে গুণ 10/110। এইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতাম। তো আমরা একটু বের করে দেখি কি দাঁড়ায়। এখানে দেখো, তাহলে আছে কি 4000 গুণ হচ্ছে 4 ভাগ হচ্ছে 104, তাহলে কত আসে? 153.846। রাইট, দেখি আছে কি না। এই যে চলে আসছে 153.846, অর্থাৎ 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অবজেক্টিভটা কিন্তু আমার অভিজ্ঞতায় অনেকবার পরীক্ষাতে আসছে, স্টুডেন্ট ভুল করে থাকে। তাহলে আমরা কি মনে রাখবো? একটা পূর্ববর্তী, একটা পরবর্তী। তাহলে এখানে লেখা আছে পরবর্তী থাকলে আমাদের 4% থাকলে 104 দিয়ে ভাগ, অর্থাৎ 4 দিয়ে গুণ 104 দিয়ে ভাগ। আমি আবার বলি, যদি 5% থাকতো কি হতো? 5 দিয়ে গুণ করতাম, 105 দিয়ে ভাগ করতাম। ওকে, তাহলে পূর্ববর্তী থাকলে অনলি 4%, আর পরবর্তী থাকলে হারটা 100 সঙ্গে যোগ হবে। ওকে, আমাদের সবই মনে শেষ হয়ে গেল। তো আজকে আমরা এতক্ষণ ধরে চেষ্টা করেছি যে আমাদের আর্থিক বিবরণী অধ্যায় 9 টপ 10টা এমসিকিউ সলভ করার জন্য। যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানাবা, খারাপ লাগলে এটাও জানাবা, আসলে ঠিক না? তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো এমসিকিউ নিয়ে বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।